স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার, এই যে ঋতু পরিবর্তন, আমরা জানি বাংলাদেশ ষড়ঋতুর দেশ, যদিও ওই অর্থে 6 ঋতু বাংলাদেশে নাই, কিন্তু কমনলি শীত, গরম, বর্ষা বা বৃষ্টি, এই পরিবর্তনগুলো খুব চোখে পড়ে। তো এর মধ্যে এই যে এখন আমরা দেখছি যে গরম গিয়ে এখন শীত আসছে, এই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানান রকমের রোগ, কোনোটা বাড়ে কোনোটা কমে। আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে বলবেন কি যে এই যে বৃষ্টি বা গরম থেকে এই যে শীত আসছে, এর সঙ্গে সঙ্গে শ্বাসযন্ত্রের কোন রোগগুলোর প্রকোপ বাড়ে? আচ্ছা, ধন্যবাদ আপনার। এটা সুন্দর, মানে খুব বার্নিং ইস্যু বলি আমরা, কারণ শীতের পরিবর্তনে অনেকগুলো রোগ হয়। শীতের পরিবর্তনে কত নতুন কিছু রোগ হয় এবং পুরাতন রোগগুলোর তীব্রতা বেড়ে যায় কখনো কখনো। নতুন রোগের ভিতরে সবচেয়ে কমন যেটা হচ্ছে কমন কোল্ড, সর্দি লাগা, সাধারণ সর্দি লাগা, এবং ফ্লু যেটা আমরা বলি, যে নাক দিয়ে পানি পড়া, হাঁচি হওয়া, এটা গা গরম লাগা, কখনো গলা ব্যথা করা। এবং এটা কিন্তু ভাইরাল ইনফেকশন, ফ্লু ইনফ্লুয়েঞ্জা, এবং এটা চিকিৎসা না দিলেও চলে যাবে, 5-7 দিন পরে চলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের ফুসফুসের সমস্যা থাকে, দুর্বল থাকে, কোনো রোগ থাকে, তাদেরকে এটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন করতে পারে, তখন নিউমোনিয়া হতে পারে। এটা একটা জিনিস। তো এটা কমন কোল্ড যেটা হয়, এটার সাথে ফুসফুসের রোগও জড়িত। তো এটা আমরা সাধারণত যেটা এটার প্রিভেনশনের জন্য আমরা যেটা করতে পারি, কতগুলা যেমন আপনার যদি কারো ফ্লু হয়, তাহলে এটা তো সিক্রেশন আরেকজনের চলে যেতে পারে। তো সেটার জন্য তাকে একটা পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। যেমন নাক দিয়ে কারো যদি কাশি হয়েছে, নাক দিয়ে পানি পড়ছে, রুমাল দিয়ে ইউজ করবো, টিস্যু পেপারে ডিসকার্ড করে দিতে হবে। এটা দিয়ে না ধুয়ে কারোটা হ্যান্ডশেক করা যাবে না। এবং আরেকটা জিনিস যেটা আমরা এটা করা উচিত না, যেমন আমার ফ্লু হলো, আমি নাক দিয়ে পানি পড়তেছে, আমি হাত করলাম, আমি একটা দরজার হ্যান্ডেল ধরলাম, ওটা আরেকজন ধরলে কিন্তু তারও হতে পারে। ওই হ্যাঁ, আপনি ফ্লু থেকে হ্যান্ডেল ধরলেন, হ্যান্ডেলে গেল, ওই হ্যান্ডেল আমি আবার ধরলাম, ওইটা নিয়ে আমি আবার নাক মুছলাম, আমি আক্রান্ত হয়ে গেলাম। সো এক্ষেত্রে এই জন্য যেটা দরকার, সেটা মানুষের সচেতনতা করা, যে বৃদ্ধি করা, যাতে এটা যেন আরেকজন না যায়। হাঁচি কাশি খুব আমরা যেন এটিকেট, প্রপার যে এটিকেট সেটা দিই। এটা সবসময় যেন নাক ঝাড়ে দিয়ে ময়লাটা ফেলে দিই। নাক দিয়ে পানি ধরতে হলে এটাকে হাত যেন ওয়াশ করে তারপর আমি অন্য কাজ করি। এবং সিমটোমেটিক যে আপনার প্যারাসিটামল খেতে, জ্বর হলে খেতে পারেন, বা অ্যান্টিহিস্টামিন ইউজ করতে পারেন, পানি খেতে পারেন। এই বিষয়ে আমরা আরও একটু শুনবো, তার অন্য কি সমস্যাগুলো বাড়ে, যেটা এক্সিস্টিং ডিজিজ। যেমন যারা অ্যাজমা থাকে, অ্যাজমা বাড়তে পারে। অ্যাজমা বাড়ার কতগুলো কারণও আছে। যেমন যাদের অ্যাজমা থাকে তাদের তো শ্বাসনালী প্রদাহ হয়। প্রদাহ হওয়ার জন্য শ্বাসনালী 2টা পরিবর্তন, এটা সংকুচিত থাকে এবং সংবেদনশীল হয়ে যায়। তো সংবেদনশীল হয়ে যাওয়ার জন্য যখনই তাপমাত্রা কমে যায় শীতের সময়, তখন এটা খুব ইরিটেশন হয়ে যায়। তখন সামান্য কিছু গেলেই, ধুলা গেলে, এটা আরও সংকুচিত হয়ে গেলে তার কষ্টটা বেড়ে যায়। অ্যাজমার সময়, শীতের সময় যাদের করতে হবে, যাদের অ্যাজমাটা বেড়ে যায়, সেক্ষেত্রে তার অ্যাজমার ড্রাগটা বন্ধ করা যাবে না, সেটা জানিয়েছিলেন সেটা নিতে হবে, অথবা ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ বাড়াতে হবে। কোল্ড অ্যালার্জিও একটা কারণ হতে পারে। হ্যাঁ, সেটা অ্যালার্জি। শীতের দিনে কী হয়, বাতাস শুষ্ক থাকে, রাস্তাঘাট ধুলা বেশি থাকে, এবং মানুষ কিন্তু ঘরের ভিতরে বেশি থাকে। আপনি ঘরের ভিতরে শীতের সময় বেশি থাকে। আচ্ছা, ঘরের ভিতরে যখন বেশি থাকে, শীতের সময় আমাদের দরজা জানালা বন্ধ থাকে। সো ঘরের ভিতরে যে বাতাসের কোয়ালিটি অনেক কমে যায়, ডাস্ট থাকে, রান্নাঘরে ধোঁয়া থাকে, এবং বাসায় আমি বেশিক্ষণ থাকতে হয়, কম্বল থাকে, ল্যাব থাকে, যারা আসলে ধুলাকে আমরা সোর্স হিসাবে আমরা করি, সেগুলো কিন্তু বাসায় বেশি থাকে শীতের সময়, এবং মানুষ বেশিক্ষণ ঘরে থাকে, যার ফলে যাদের অ্যাজমা থাকে তাদের কিন্তু এই অ্যাজমা অ্যাটাকটা হওয়ার সময় বেশি যায়। সেই সময় জন্য চিকিৎসাটা আর একটু আপগ্রেড করা উচিত, বা তার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, যাতে পারবে কিনা। একই রকম সিওপিডি রোগীদেরও এই সময় যে ফ্লু বললাম, যে নিউমোনিয়া হতে বেশি পারে, কারণ যখন ইনফ্লুয়েঞ্জা হয় তখন একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে লাংসে, নিউমোনিয়া বেশি হতে পারে সিওপিডি পেশেন্টের। সেই ক্ষেত্রে নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আমরা এই যে শীত আসার সঙ্গে সঙ্গে আমরা একটা কাজ করি, আমাদের প্রত্যেকেরই করতে হয়, যেটা আমাদের কম্বল হোক, ল্যাপ তোষক হোক, কাঁথা বালিশ হোক, অনেক কিছু আমরা নামাই, যেটা নর্মালি আমরা শীত চলে গেলে প্যাক করে রেখে দেই, আবার এই সময় আমরা নামাই। আপনি বলছিলেন যে এ থেকে যে ডাস্ট আসে সেটা অ্যাজমা রোগীদের জন্য ক্ষতিকর, তাহলে করণীয় কি? আমরা এই যে এই শীত বস্ত্র ব্যবহারও করতে চাই, আবার অ্যাজমা যাতে না বাড়ে সেটিও চাই। সুন্দর, খুব ভালো একটা প্রশ্ন, কারণ এটা আমাদের সবারই জানা দরকার। আমরা যেটা করতে হবে, আমাদের যে ল্যাব বা তোষক বা কম্বল যেটা ইউজ করি, সেটা বের করে রোদে দিতে হবে। দ্বিতীয়ত, যে এটা যে কিছু সুপ্ত জার্ম থাকে, মোল্ড থাকে, জীবাণু থাকে, সেগুলা চলে যাবে। 2 নম্বরে এটা অবশ্যই একটা কভার ইউজ করতে হবে, এবং কভারটা এটা ল্যাব হোক, কম্বল হোক, এটা কভার ইউজ করতে হবে, যাতে এটা অ্যান্টি ডাস্ট কভারিং পাওয়া যায় এখন, সেটা ইউজ করতে হবে। এবং ইনি যে বিছানায় শোবেন, অ্যাজমা রোগী বা সিপিডি রোগী যে শোবেন,
সেই বিছানাটা বেড কভার দিয়ে ঢাকা রাখতে হবে। কারণ আপনি যখন শুবেন, কারণ সারাদিন কিন্তু ওইখানে বিছানার উপরে ডাস্ট পড়ে যাচ্ছে, আপনি শুতে যাচ্ছেন ওই ডাস্টটা তো নাকের কাছে চলে আসে বিছানাটা, তখন কিন্তু আপনার অ্যাজমা অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। বাট আপনি যেটা বেড কভার দিয়ে ঢেকে রাখেন বিছানাটাকে, তাহলে কিন্তু যখন উঠে ফেলেন তখন ওই ডাস্টটা কিন্তু সারা সম্ভাবনা কমে গেল। এবং পিলো কভার বেডশিটে এটা 3 থেকে 4 দিন পর পরে ধুতে হবে যাতে ময়লাটা না থাকে। এবং কম্বল বা ল্যাপ যেটাই ব্যবহার করেন না কেন সেটা যেন আপনার একটা ভালো কভার দিয়ে ঢাকা থাকে, এবং এটা রোদে শুকিয়ে শুকিয়ে নেওয়া নেওয়া। আরেকটা বিষয় হচ্ছে যদিও সব ঋতুতেই এটার ব্যবহার থাকে, তারপরও শীতকালে অনেক সময় ব্যবহার বাড়িয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে ফ্লোর ম্যাট বা এই যে কার্পেট। কার্পেট। হ্যাঁ, এইটার সঙ্গে শ্বাসকষ্টের সম্পর্ক কি এবং কি করা উচিত? আচ্ছা, যেটা আসলেই ভালো কথা বলেছে যে আসলে কার্পেটে তো ধুলা ধরে রাখে। কার্পেটে যদি পারলি মানে সময় মতো মানে বিক্ষম না করা হয়, এটা কিন্তু ধুলার ধরে রাখে। এবং এই ধুলাগুলো কিন্তু বাচ্চা বাড়িতে ছড়িয়ে পড়ে। এই জন্য যারা অ্যাজমা রোগী আছেন তাদের আসলে কার্পেট না রাখাই উচিত বাসায়। কার্পেট, তারপর প্যাড যেগুলো আমরা অনেক প্রাণী আছে, বিড়াল থেকে শুরু করে পাখি টাখি যারা করি, এগুলো বাসায় না রাখা উচিত। এবং ড্রেস যেটা আমরা পরবো সেটা যেন লোম জাতীয় কম হয়, কারণ লোমের ডাস্ট ধরে রাখে। এটা কিন্তু আমরা অনেক শীতে পড়তে হয়, কিন্তু চেষ্টা করতে হবে যাতে লোম জাতীয় জিনিসটা না পড়া, যাতে এটা থেকে ডাস্ট সরিয়ে না যায়, মানে নাকে না যায়। এই নিয়মকানুনগুলি মানা অনেক গুরুত্বপূর্ণ, আশা করি আমাদের দর্শকরা সতর্কতার সঙ্গে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনি শুরুতে বলছিলেন যে এই সাধারণ যে সর্দি হয়, ফ্লু বা এই সর্দি থেকে জ্বরও আসে, কারো কারো সর্দি জ্বর বলি আমরা যেটাকে, সেখান থেকে এটা অত্যন্ত জটিল রোগ নিউমোনিয়ায় পর্যন্ত টার্ন নিতে পারে। তা একজন মানুষের যদি এই রকম ফ্লু হয়, সর্দি জ্বর হয় এবং তার শ্বাসকষ্টও হয়, শ্বাসকষ্ট বা তার এই সিমটম বা লক্ষণগুলি কোন পর্যায়ে গেলে তার অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত? ফ্লু যখন তার জ্বর যদি দীর্ঘ 3 থেকে বেশি থাকে, কফ যদি হলুদ হয়ে যায়, তার যে শ্বাসকষ্ট হয়, কফ হলুদ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া এবং জ্বর 3 দিন বেশি থাকা, তখনই তাকে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত যে তার রোগটার কী অবস্থা আছে, বেড়ে গেছে কিনা বা কোনো জটিলতা আসছে কিনা সেটা দেখার জন্য। শ্বাসকষ্টটা কখন আপনি ইমার্জেন্সি হিসেবে দেখেন? মানে শ্বাসকষ্ট তো নরমালি হয়, সেটা কি ধরনের হলে? যে ধরনের শ্বাসকষ্ট তার জীবনযাত্রাকে ব্যাহত করে সেটাই আমরা জটিল। আমি আপনি একটা কাজ করেন, আপনি যেটা জন্য কাজ করতে পারছেন না, আপনি বাসায় বসে থাকতে হচ্ছে, রাতে ঘুমাতে কষ্ট হচ্ছে, আপনি নর্মাল যে কাজ করছিলেন সেটা আপনি করতে পারছেন না, সেটাই আমরা সিরিয়াসলি নিব এবং সেটা চিকিৎসা নিতে হবে। যদি এরকম হঠাৎ কারো শ্বাসকষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে করণীয়? হ্যাঁ, হঠাৎ শ্বাসকষ্ট অনেকগুলো কারণ আছে। কারো অ্যাজমা অ্যাটাক বেড়ে যেতে পারে, সিওপিডি এক্সারভেশন হতে পারে, লাঙে পানি চলে আসতে হতে পারে, লাং ফুটো হয়ে হতে পারে। আসলে হঠাৎ যদি কোনো শ্বাসকষ্ট হয় এবং কখনোই যেটা জীবন এত তীব্র হয়নি, ইমিডিয়েটলি যে কোনো আশেপাশে কোনো হসপিটালে বা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কারণ এটা নতুন যদি হয়, আগে কখনোই হয়নি, তীব্র হয়, অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। এই যে শ্বাসকষ্ট এবং এই সর্দি, ফ্লু, সেটা থেকে নিউমোনিয়া, বিশেষ করে নিউমোনিয়াটা শিশুদের বেশি হয় এবং বয়স্কদের বেশি হয়, এই দুই গ্রুপের জন্য এই শীতে আপনার পরামর্শ কি, এটা যাতে তারা প্রতিরোধ করতে পারে? এটা আপনি ভালো বলেছেন যে আসলে দুই এক্সট্রিম গ্রুপ, খুব বড় বয়স্ক এবং ছোট, এরা দুই গ্রুপই কিন্তু নিউমোনিয়াতে সবচেয়ে বেশি কাবু হয়ে যায়। তো তাদের জন্য করা উচিত সেটা হচ্ছে যে নিউমোনিয়ার টিকা আছে, যে আমরা ইনফ্লুয়েঞ্জা ফ্লু টিকা আছে সেটা নিচ্ছি, এবং নিউমোকক্কাল নিউমোনিয়ার যে একটা টিকা ইউজ করি, এবং এটা সাধারণত বয়স 60-এর পরে গেলে সবাইকে দেওয়া হয়। কারো যদি ডায়াবেটিস থাকে, কিডনির সমস্যা থাকে, রেসপিরেটরি কোনো সমস্যা থাকলে তাদের নেওয়া উচিত। বাচ্চাদের 5 বছরের নিচে তাদেরও নেওয়া উচিত, এটা প্রতিরোধ করার জন্য। আর জীবনযাপনের সতর্কতা? জীবনযাপনের সমস্যা, এই যে যদি আপনার যদি এই যে ফ্লু হয়, কমন কোল্ড বা ফ্লু হয়, সেটা চিকিৎসা করা উচিত। যখন এটা তীব্রতা হয়ে যাবে, নর্মাল সারছে না, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মানে শিশু এবং বয়স্কদের বেলায় বেশি গুরুত্ব দিয়ে চিকিৎসা করা এবং জীবনযাপন প্রণালী পরিবর্তন করা, এটা দরকার। শ্বাসকষ্টের যে বিষয়টা, এটিও আপনি বলছিলেন শীতে বাড়ে। শ্বাসকষ্ট হলে যাদের আগের নোন কেস যে অ্যাজমা, তিনি ইনহেলার নিচ্ছেন, কিংবা নোন কেস না, তাদের বেলায় করণীয় কি এবং এই ইনহেলার নেওয়াটা কিভাবে নেবেন? আচ্ছা, এটা ইনহেলার নেওয়ার তো পদ্ধতি আছে। ইনহেলার প্রথম হচ্ছে যে যদি কারো শ্বাসকষ্ট বেড়ে যায়, তার দেখতে সে আসলে কোন ওষুধ, যে ওষুধ নিচ্ছে না, নেওয়ার পরে বাড়ছে কিনা, সেক্ষেত্রে ওষুধের পরিমাণ বাড়াতে হবে। এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ইনহেলার নেওয়ার টেকনিক, এটা বললে হবে না, নেওয়ার টেকনিক এটা ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট, যে প্রপার ওয়েতে নিচ্ছে কিনা, এটা তাকে যে ডাক্তার দিবে বা সে থেকে অবশ্যই শিখে নিতে হবে, বা ডাক্তার সাহেব বলে দেবেন, এটা গুরুত্বপূর্ণ।
এটা করে নিতে হবে এবং ওষুধের পরিমাণও বাড়াতে হবে এবং এটা সে কীভাবে বাড়াবে এটা একটা পদ্ধতি আছে যে তার পিক ফ্লো বলে একটা মিটার মেপে যাতে কতটুকু আছে আগে কত ছিল এখন কী অবস্থা আছে সেটাতে কতটুকু বাড়বে এটা অনেক সময় রোগীকে আমরা শিখিয়ে দিই আবার অনেক সময় সে যদি বেড়ে যায় ডাক্তারের পরামর্শ নিতে পারে যে সে নিজের রূপটা দেখে সে বাড়াতে কমাতে পারে যদি তার এই বাড়ানো কমানোর পরেও যদি তার কষ্ট আরও বাড়ছে তো সেক্ষেত্রে তার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে তাকে নিয়মিত দেখছেন। তা আশা করি আমাদের দর্শকরা এটা বুঝবেন, বিশেষ করে এই রোগীরা নিয়ম বুঝে ইনহেলার নেবেন এবং আমাদের চিকিৎসকদের প্রতিও অনুরোধ থাকবে তারা যেন রোগীকে সঠিকভাবে শিখিয়ে দেন হাতে কলমে যে আপনি ইনহেলার এভাবে নেবেন। জি, এখানে আমি একটু আপনি সুযোগ নিয়েছি এখানে শুধুমাত্র যে ওষুধ তো শিখিয়ে দিব সেটা জীবনযাত্রা যেটা বলেন যেই জিনিসটা কোয়ালিটি বেড়ে যাচ্ছে সেটাকে তাদের বের করতে, যেমন কারো খাবার থেকে হয়, কারো ঠান্ডা পানি থেকে হয়, কারো ধুলাবালি থেকে বাড়তেছে, কারো হঠাৎ ওয়েদার চেঞ্জ, শীতের সময় হঠাৎ রাতে ঠান্ডা বেড়ে গেছে তার কিন্তু বাড়তে পারে। তো সেখানে বুঝতে হবে এটা ট্রিগার ফ্যাক্টর বলি, উত্তেজক যার যেটা বাড়তেছে সেটাকে তাকে জানতে হবে যে আমার এটা করলে বেড়ে যাবে, সেটা তিনি নিজেই এটা সবচেয়ে ভালো জানেন, তাকে এটা অ্যাভয়েড করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শ্বাসযন্ত্রের কি কি সমস্যা বাড়তে পারে বা নতুন করে উদ্ভব হতে পারে এবং তা থেকে পরিত্রাণের উপায় কি সে বিষয়ে কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে।